আফ্রিকার ঘন জঙ্গলে অসম্ভব সুন্দর প্রকৃতিতে ঘেরা প্রাণীদের একটি রাজ্য ছিল, যেখানে সমস্ত প্রাণীরা সুখে শান্তিতে বাস করত। এ বনের একমাত্র রাজা হচ্ছে এই সিংহটি। ওর নাম হচ্ছে মুফাসা। মুফাসা তার রাজ্য ঠিকমতোই পরিচালনা করছিল, কিন্তু তার ভাই একদিন ষড়যন্ত্র করে তাকে পাহাড় থেকে ফেলে দেয়। তারপর সে নিজেই সেখানের নতুন রাজা হয়ে যায়। তবে বনের অন্যান্য প্রাণীরা কি তাকে রাজা হিসেবে মানবে, আর পরবর্তীতে ওই রাজ্যের কি অবস্থা হবে, এই সব কিছুই আজকে আপনাদেরকে শোনাবো। একটা মজার তথ্য দেই, এই মুভিটির একটি প্রাণীও আসলে কিন্তু বাস্তব নয়। ভিএফএক্স সিজিআই এর মাধ্যমে সবগুলো প্রাণীকেই জীবন্ত করে ফুটিয়ে তোলা হয়েছে। আমি বাজি ধরে বলছি, এক মুহূর্তের জন্য আপনি চোখ ফেরাতে পারবেন না। যেহেতু সিনেমনের অ্যানিমেশন চ্যানেলটি একদমই নতুন, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রাণীদের পুরো রাজ্য জুড়ে একটা আনন্দের ধুম পড়ে গেছে, কেননা রাজা মুফাসা এবং রানী সানাবির কোল জুড়ে এক নতুন সন্তান এসেছে। রাজপুত্র সিম্বাকে আশীর্বাদ দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে একে একে সমস্ত প্রাণীরা ভিড় করেছে, কেননা ভবিষ্যতে এই ছোট্ট বাচ্চাটি এই জঙ্গলের রাজা হবে। রাজপুত্রের নাম হচ্ছে সিম্বা। রাজ্যের সবচেয়ে জ্ঞানী প্রাণী হচ্ছে এই বানরটি। উনার নাম হচ্ছে রফিকি। সে রাজপুত্রকে দুহাতে তুলে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। রাজপুত্রকে দেখে সবাই অনেক খুশি হয়। সবাই এই অনুষ্ঠানে আসলেও রাজা মুফাসার ভাই ইস্কার কিন্তু সেখানে আসেনি। তাই ওই রাজ্যের এই পাখিটি ইস্কারের কাছে জানতে চায় সে কেন সেখানে যায়নি। এই পাখিটি আসলে এই রাজ্যের দূত। সে পুরো রাজ্যের খবরাখবর রাজার কাছে পৌঁছে দেয়। পাখিটির নাম হচ্ছে জাজু। ইস্কার তখন বলে, আমি কাউকে জবাবদিহি করি না। এই বলে সে তার উপরে হামলা করে। ঠিক তখনই সেখানে রাজা মুফাসা চলে আসে। সে এসে বলে, আজকের অনুষ্ঠানে তোমাকে তো দেখতে পেলাম না। ইস্কার তখন বলে, আমি ভুলে গিয়েছিলাম। মুফাসা বলে, তুমি আমার হুকুম অমান্য করতে পারো না। তাছাড়া কিছুদিন পরে এই রাজ্যের রাজা হবে আমার ছেলে সিম্বা। একথা শুনে ইস্কার বলে, তাহলে ভবিষ্যৎ রাজার জন্য শুভকামনা রইল। এই বলে সে সেখান থেকে চলে যায়। মুফাসা তখন জাজুকে বলে, ওকে নিয়ে যে আমি কি করি? জাজু তখন বলে, বাদ দেন তো ওর কথা। এরপর তারা সেখান থেকে চলে যায়। রাত পেরিয়ে সকাল হওয়ার সাথে সাথেই ছোট্ট সিম্বা তার বাবাকে ডাকতে থাকে। সে বলতে থাকে, বাবা তাড়াতাড়ি উঠো, দেখো সকাল হয়ে গিয়েছে। তুমি না বলেছিলে আজকে আমাকে নিয়ে ঘুরতে যাবে? উঠো না, আর কত ঘুমাবে? এরপরে বাপ বেটা দুজনেই বিশাল একটি পাহাড়ের উপরে যায়। সেখানে গিয়ে সে তার ছেলেকে বলে, দেখো বাবা, ওই যে অনেক দূরে যেখানে আলো ছড়িয়ে পড়েছে, ওই সবটা জায়গা হচ্ছে আমাদের। সিম্বা তখন বলে, বাবা, এই সবটা জুড়ে তোমার রাজ্য? মুফাসা তখন বলে, একদিন তুমিও এখানকার রাজা হবে। সূর্যের মতোই রাজারও উত্থান পতন হয়। যখন আমি থাকবো না, এখানকার সব কিছু তুমি শাসন করবে। ছোট্ট সিম্বা তখন বলে, একদিন এ সব কিছু আমার হবে? রাজা মুফাসা তখন বলে, না বাবা, এগুলো আমাদের কারোরই নয়, আমরা শুধু এই রাজ্যটাকে দেখাশোনা করি। সিম্বা তখন বলে, ওই পাহাড়, গাছ, পাহাড়ের পেছনের ছায়া পড়েছে, ওই সব জায়গায় আমি যেতে পারবো? তার বাবা তখন বলে, সব জায়গায় যেতে পারবে, তবে কখনোই ওই পাহাড়ের ছায়ার পেছনে ভুলেও যাবে না। হাঁটতে হাঁটতে তার বাবা তাকে বলতে থাকে, জঙ্গলের সবকিছুই একটা নিয়মের মধ্য দিয়ে চলে, যেখানে আমরা সমস্ত প্রাণীরা একে অপরের সাথে মিলেমিশে থাকি, কেউই কখনো কারো ক্ষতি করি না। তারা বাপ বেটায় নানা ধরনের কথা বলতে থাকে। ঠিক তখন সেখানে জাজু চলে আসে। সে রাজাকে পুরো রাজ্যের খবর শোনাতে থাকে। তখন রাজা তার ছেলে সিম্বাকে বলে, চলো আমরা জাজুর সাথে একটু মজা করি। সিম্বা তখন জাজুকে ভয় দেখানোর জন্য তার উপর হঠাৎ আক্রমণ করে বসে। যাই হোক, এরপরে বাপ বেটা অনেক খুনসুটি করতে থাকে। তবে কিছুক্ষণ পরেই জাজু এসে রাজা মুফাসাকে খবর দেয়, হায়েনার দলগুলো আমাদের রাজ্যে প্রবেশ করেছে, আপনি এখনই জলদি চলুন। রাজা মুফাসা জাজুকে বলে, তুমি তাহলে সিম্বাকে এখান থেকে নিয়ে যাও, আমি ওদিকটায় গিয়ে দেখছি। সিম্বা তখন বলে, না বাবা, আমিও তোমার সাথে যাব। মুফাসা তখন বলে, ছোটদের ওখানে যেতে নেই বাবা, জাজু তুমি ওকে নিয়ে যাও। সিম্বা তখন একা একা বলতে থাকে, আমি ছোট নই, আমি বড় হয়ে গিয়েছি, আমি তোমার সাথে যেতে চাই। যাই হোক, জাজু সিম্বাকে আরো কয়েকটি বাচ্চা সিংহের কাছে নিয়ে যায়। সিম্বা তখন ছোট্ট একটি পোকার পিছু করতে করতে পাহাড়ের এক কোণায় আসে। সেখানে সে তার চাচু ইস্কারকে দেখতে পায়। ইস্কার তখন বলে, শিকার করা ছোটদের কাজ নয়, বরং তুমি বাড়িতে ফিরে যাও। সিম্বা তখন বলে, না চাচু, আমি একদমই ছোট নই, তাছাড়া ভবিষ্যতে আমি এই জঙ্গলের রাজা হব। সিম্বা মজা করে তার চাচুকে বলে, যখন আমি রাজা হব তখন কিন্তু আমার হুকুম তোমাকেও মানতে হবে। ইস্কার তখন সিম্বাকে বলে, তোমার বাবা কি তোমাকে সমস্ত রাজ্যটা দেখিয়েছে? সিম্বা বলে, হ্যাঁ, তবে ওই দূরের পাহাড়ের ছায়ার দিকে যেতে বারণ করেছে। ইস্কার তখন বলে, হ্যাঁ, ওখানে বাচ্চারা যেতে পারে না, ওখানে হাতিদের কঙ্কালের পাহাড় রয়েছে, তুমি তো এখনো খুবই ছোট, তাই তুমিও সেখানে যেতে পারবে না। এসব কিছু বলে সিম্বাকে উস্কে দেয় ওই জায়গায় যাওয়ার জন্য। বুঝতেই পারছেন, বাচ্চাদেরকে যখন আপনি কোথাও যেতে বারণ করবেন, দেখবেন ওইখানেই ওরা বেশি বেশি করে যাচ্ছে। যাই হোক, চাচু ইস্কারের কথায় তার ভেতরে একটা জিদ চেপে বসে।
সে মনে মনে চিন্তা করে যেভাবেই হোক আমি ওখানে যাবই। ওখান থেকে এসে সে তার বান্ধবী নালাকে বলে, চলো আমরা সামনের দিঘি থেকে ঘুরে আসি। তখন সিম্বার মা বলে, আচ্ছা তোমরা ঠিক ওই দিঘি পর্যন্তই যাবে কেমন, আর তোমাদের সাথে জাজু যাবে। তখন আস্তে আস্তে তারা আগাতে থাকে। নালা সিম্বাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? সিম্বা বলে, আমরা ওই পাহাড়ের ছায়ার কাছে যাব, ওখানে নাকি হাতিদের কবরস্থান রয়েছে। নালা বলে, ওখানে যাওয়া কি আমাদের উচিত হবে? সিম্বা বলে, এত ভয় পাচ্ছ কেন তুমি? আমি তো তোমাকে অনেক জায়গায় ঘুরিয়েছি তাই না, চলো আমার সাথে। তবে আমাদেরকে অবশ্যই জাজুর চোখ ফাঁকি দিয়ে যেতে হবে। তখনই জাজু তাদের সামনে চলে আসে। এসে সে জিজ্ঞেস করে, কি ভবিষ্যৎ রাজা রানী, কোথায় যাচ্ছ তোমরা? তখনই তারা দুজনে লজ্জায় বলে ওঠে, আমরা বিয়ে করুম না, আমরা তো ভালো বন্ধু। তারপর তারা জাজুর চোখ ফাঁকি দেওয়ার জন্য এদিক সেদিক দৌড়াতে থাকে। দিঘির ওখানে অন্যান্য প্রাণীদের ভেতর দিয়ে জাজুর চোখ আড়াল করে তারা অন্য জায়গায় চলে যায়। কিছুক্ষণ পরেই তারা দুজন অদ্ভুত রকমের একটা জায়গা দেখতে পায়। একটু সামনে গিয়ে বিশাল একটি হাতির কঙ্কাল দেখে সিম্বা বলে, দেখো এটাই সেই জায়গা, আমরা সেখানে চলে এসেছি, এখন থেকে কেউ আমাকে আর ছোট বলতে পারবে না। সিম্বা তখন একটু একটু করে সামনের দিকে এগিয়ে যায়। নালা তখন পিছন থেকে বলে, চলো এবার আমরা ফিরে যাই, যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে। কিন্তু সিম্বা সে কথা হেসে উড়িয়ে দেয়। কিছুক্ষণ পরেই সেখানে কয়েকটা হায়েনা চলে আসে। একটা হায়েনা তখন বলতে থাকে, বাহ, অনেক দিন ধরে মাংস খাই না, আর এইবার রাজপুত্রের মাংস খেয়ে ভীষণ মজা হবে। তখনই সেখানে জাজু চলে আসে। সে এসে বলে, দেখো রাজা মুফাসার সাথে তোমরা পাঙ্গা নিও না। হায়নাটি বলে, হায়না এবং সিংহদের মাঝে শুরু থেকে যুদ্ধ লেগে আছে, আজকে মুফাসার ছেলেকে খেয়ে বিশাল প্রতিশোধ নেব। এই কথা বলে তাদের উপর হায়নাগুলো আক্রমণ করে বসে। সিম্বা এবং নালা তখন ভয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে। এক পর্যায়ে সমস্ত হায়নাগুলো তাদেরকে ঘিরে ফেলে। তবে কিছুক্ষণ পরেই সেখানে রাজা মুফাসা চলে আসে। সেখান থেকে সে নিজের ছেলেকে বাঁচিয়ে হায়নাদেরকে বলে, ভুলেও কোনোদিন আমাদের দিকে চোখ তুলে তাকাবি না। এই বলে সে চলে আসে। রাগে সে তখন সিম্বার সাথে কোনো কথা বলে না, কেননা সিম্বাকে বারণ করার পরেও সে এখানে এসেছে। সে জাজুকে বলে, তুমি নালাকে নিয়ে রাজ্যে চলে যাও, সিম্বার সাথে আমার কিছু কথা আছে। রাজা মুফাসা তখন সিম্বাকে বলে, তুমি জেনে শুনে আমার আদেশ অমান্য করেছ, শুধু তাই নয় তুমি নালাকেও বিপদে ফেলেছ। সিম্বা তখন বলে, বাবা আমি আমার যোগ্যতা প্রমাণ করতে চেয়েছিলাম, আমার মনে হচ্ছিল আমি যদি ওখানে একা একা যেতে পারি তাহলে তুমি আমাকে অনেক সাহসী মনে করবে। তখন রাজা মুফাসা বলে, একজন রাজা কখনোই কাউকে বিপদে ফেলে না, তবে আজকে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যদি তোমার কিছু হয়ে যেত। সিম্বা তখন নিজের ভুল বুঝতে পারে। মুফাসা সিম্বাকে বলে, ওই আকাশের তারাগুলো দেখছো, ওখান থেকে আগের সমস্ত রাজারা আমাদেরকে দেখছে, যদি কখনো কোনো বিপদে পড়ো তারা তোমাকে সঠিক পথ দেখাবে। এভাবে বাপ বেটা তখন অনেক গল্প করে। ওদিকে হায়ানারা একে অপরকে বলতে থাকে, রাজা মুফাসা আসলেই অনেক সাহসী। তখন আরেকটি হায়ানা বলে, রাজা মুফাসাকে একদিন উচিত শিক্ষা দিতে হবে। ঠিক তখনই ওখানে একটি সিংহ চলে আসে। হায়ানাগুলো ভাবে হয়তো রাজা মুফাসা চলে এসেছে, কিন্তু তারা দেখে এটা মুফাসা নয়, বরং মুফাসার ভাই ইস্কার সেখানে এসেছে। সে এসে হায়ানাদেরকে বলে, আজকে তোমাদের জন্য কচি দুটো বাচ্চা পাঠিয়েছিলাম, আর তোমরা সেটা স্বীকার করতে পারলে না। তখন একটা হায়ানা বলে, মুফাসার জন্য আমরা সেটা করতে পারিনি। ইস্কার তখন বলে, আমি তোমাদেরকে আরো অনেক বেশি শিকার করার ব্যবস্থা করে দেব। তখন হায়ানাটি বলে, যতদিন রাজা মুফাসা বেঁচে রয়েছে ততদিন আমরা কখনোই যাকে খুশি তাকে শিকার করতে পারবো না। ইস্কার তখন বলে, তাহলে আমরা রাজা মুফাসাকে মেরে ফেলবো। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর মুফাসার ভাই ইস্কার রাজা হওয়ার লোভে হায়ানাদের সাথে রাজা মুফাসাকে হত্যা করার ষড়যন্ত্র করে। পরদিন সকালবেলা রাজা মুফাসা সিম্বাকে নিয়ে পাহাড়ের কাছে যায়। তার বাবা তাকে বলে, তুমি এখানে কিভাবে সিংহরা অনেক জোরে হুঙ্কার দেয় এটার প্র্যাকটিস করতে থাকো। এরপর সিম্বা একা একা বড় সিংহদের মতো গর্জন দিতে চেষ্টা করে। তবে কিছুক্ষণ পরে কিছু বন্য মহিষের দল ওই পথ দিয়ে দৌড়াতে শুরু করে। সিম্বা তখন ভয়ে নিজের জীবন বাঁচাতে এদিক সেদিক ছোটাছুটি করে। তবে ওদিকে ইস্কার গিয়ে রাজা মুফাসাকে বলে, জলদি এসো, মহিষের দল সিম্বাকে আক্রমণ করেছে, দেরি করলে হয়তো আমরা ওকে বাঁচাতে পারবো না। সিম্বা নিজের জীবন বাঁচানোর জন্য একটা গাছের ডালের উপর গুটিসুটি করে বসে থাকে। মুফাসা এসে সিম্বাকে ওখান থেকে বাঁচিয়ে একটি জায়গায় রেখে দেয়। তারপর সে পাহাড়ের উপরে উঠতে শুরু করে। সেখানে গিয়ে সে দেখে ইস্কার দাঁড়িয়ে রয়েছে। মুফাসা ইস্কারকে বলে, আমাকে সাহায্য করো। ঠিক তখনই ইস্কার রাজা মুফাসাকে পাহাড়ের উঁচু থেকে নিচে ফেলে দেয়। সিম্বা দেখে যে তার বাবা নিচে পড়ে গিয়েছে। তারপর সে কান্না করতে করতে তার বাবার কাছে আসে। তার বাবাকে সে ডাকতে থাকে, বাবা তুমি ওঠো, কিন্তু তার বাবা কোনো কথা বলে না। সে নিরুপায় হয়ে তখন তার বাবার কোলের কাছে শুয়ে পড়ে। ঠিক তখনই ইস্কার এসে বলে, সিম্বা তুমি এটা কি করেছ? তুমি তোমার নিজের বাবাকে খুন করে ফেললে? তোমাকে নিয়ে তোমার বাবার কত স্বপ্ন ছিল। সিম্বা বলে, চাচু আমি কিচ্ছু করিনি, এটা একটা দুর্ঘটনা। কিন্তু ইস্কার তখন সিম্বাকে বলে, তোমার মা যদি জানতে পারে তোমাকে বাঁচাতে গিয়ে তোমার বাবা মারা গিয়েছে তাহলে সে অনেক বেশি কষ্ট
পাবে। সিম্বা তখন বলে, আমি এখন কি করব চাচু? স্কার বলে, তুমি এই রাজ্য থেকে পালিয়ে যাও, কখনোই আর এখানে ফেরত আসবে না। কথা শুনে সিম্বা দৌড়ে সেখান থেকে চলে যায়। তবে স্কার কিছু হায়ানাকে পাঠিয়ে দেয় সিম্বাকে হত্যা করার জন্য। তখন সে নিজের জীবন বাঁচাতে এদিক সেদিক দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটা পাহাড়ের উপরে উঠে যায়, কিন্তু পা পিছলে সে ওখান থেকে নিচে পড়ে যায়। হায়নারা তখন বলে, যাক, সিম্বার খেল খতম, এখান থেকে পড়ে অবশ্যই সে মারা গিয়েছে। এই ভেবে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু সিম্বা একটি গাছের গোড়ায় চুপচাপ তখন লুকিয়েছিল। এরপর সে নিজের বাবার মৃত্যুর অপবাদ নিয়ে সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যায়। ওদিকে স্কার সবাইকে বলে, মুফাসা অনেক ভালো রাজা ছিল, আমার ভাইয়ের মৃত্যুতে আসলে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। সেই সাথে সিম্বাও মারা গিয়েছে। এখন থেকে আমি এই রাজ্যের রাজা, তাছাড়া আমি এই রাজ্য একা সামাল দিতে পারবো না, সেজন্য আমার কিছু সঙ্গী প্রয়োজন। আজ থেকে এই হায়ানাগুলো আমাকে সাহায্য করবে। তখন প্রাণী রাজ্যের সবাই অবাক হয়ে যায়, কেননা হায়ানাগুলো অন্যান্য প্রাণীদের শিকার করে খেয়ে ফেলত। সিম্বা একাকী অনেক পথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে খোলা আকাশের নিচে শুয়ে পড়ে। ঠিক তখনই একদল শকুন মনে করে হয়তো সিম্বা মারা গিয়েছে, তাই তারা তার মাংস খাওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই কোথা থেকে যেন দুটি প্রাণী চলে আসে। তারা শকুনের হাত থেকে সিম্বাকে বাঁচিয়ে নেয়। সিম্বা তখন তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কারা? তখন তারা বলে, আমি পুম্বা আর আমি টিমন। যাই হোক, শকুনের হাত থেকে আমরা তোমাকে বাঁচিয়েছি। সিম্বা তখন মন খারাপ করে বলে, আমার আর বেঁচে থেকেই বা কি লাভ? পুম্বা আর টিমন তখন ভাবে, যদি আমাদের সাথে আমরা একটা সিংহকে রাখতে পারি তাহলে অবশ্যই অনেক বেশি ভালো হবে। তাই তারা তখন হাকুনা মাটাটা গান গেয়ে সিম্বার মন ভালো করে দেয়। এরপর তারা দুজন মিলে সিম্বাকে তাদের রাজ্যে নিয়ে আসে। প্রাণীদের এই রাজ্যটাও অনেক সুন্দর ছিল, তবে এখানে কেউ কাউকে শিকার করত না, সবাই পোকামাকড় খেয়ে জীবনযাপন করত। তারা দুজন তখন সিম্বাকে বলে, এখানে থাকতে হলে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, সবার সাথে মিলেমিশে থাকতে হবে। সিম্বা তখন নিরুপায় হয়ে সেখানে পোকামাকড় খাওয়া শিখে নেয়। এখানেই সিম্বা নতুন প্রাণীদের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়। আস্তে আস্তে সে মস্ত বড় একটা সিংহতে পরিণত হয়। কিন্তু ওদিকে রাজা মুফাসা মারা যাওয়ার পরে স্কার হায়ানাদেরকে সাথে নিয়ে ওই রাজ্যের অবস্থা খারাপ করে দিয়েছে। হায়ানারা এক এক করে অনেক প্রাণী শিকার করে খেয়ে ফেলেছে। নিজেদের জীবন বাঁচানোর জন্য ওই রাজ্য থেকে অনেক প্রাণী সেখান থেকে পালিয়ে গিয়েছে। আর এখন নালাও অনেক বড় হয়ে গেছে। সে রানীকে বলে, এভাবে চলতে থাকলে আমাদের রাজ্যের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। আমরা এইভাবে চুপচাপ করে বসে থাকতে পারি না, হয়তো আমাদের এর প্রতিবাদ করতে হবে, না হলে এখান থেকে পালিয়ে যেতে হবে। তখন রানী সারাবি বলে, আমরা চাইলেই এখন প্রতিবাদ করতে পারবো না, আমাদেরকে ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ওদিকে স্কার প্রাণীদের শিকার করে মাংস খাচ্ছিল। রানী এসে স্কারকে বলে, প্রাণীদের শিকার করা এখন তো ছেলে খেলা হয়ে গেছে। স্কার তখন রানীকে বলে, এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী প্রাণী হচ্ছে আমি, তাই আমি যাকে খুশি তাকেই শিকার করতে পারি। তাছাড়া আমার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারোরই নেই। তবে তুমি আর কতকাল একা একা থাকবে? বরং তুমি আমাকে তোমার রাজা হিসেবে মেনে নাও। যদি তুমি আমাকে তোমার রাজা হিসেবে মানো তাহলে সবাই আমাদের কথা শুনবে। রানী তখন বলে, আমি তোমাকে কোনোদিনও বিয়ে করব না, তাছাড়া তুমি আমার রাজা হওয়ার যোগ্য নও। স্কার তখন রাগী স্বরে বলে, ঠিক আছে, এতদিন শিকার করে আনা পশু পাখি আমি খাবার পরে তোমরা খেতে, কিন্তু এখন থেকে আমার পরে আগে হায়ানারা খাবে এবং যতটুকু অবশিষ্ট থাকবে সেটুকু তোমরা খাবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে সবাই যখন ঘুমাচ্ছিল, নালা তখন লুকিয়ে লুকিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে। তখন জাজু এসে বলে, কি করছো তুমি? নালা বলে, আমি এভাবে চুপ করে বসে থাকতে পারি না, আমি বাইরে যাচ্ছি কারো সাহায্য চাওয়ার জন্য। এই বলে সে বাইরের দিকে রওনা হয়। ঠিক তখনই স্কারের সাথে প্রায় তার দেখা হয়ে যাচ্ছিল। জাজু এসে কোনোভাবে স্কারকে ভুলিয়ে ভালিয়ে রাখে। তখন নালা সবার চোখ ফাঁকি দিয়ে ওই রাজ্য থেকে বের হয়ে যায়। ওদিকে সিম্বা নতুন রাজ্যে সবার সাথে ভালোই আছে। সে একটি প্রজাপতির সাথে খেলা করছিল। তখন সেখানে একটি প্রাণী এসে তাকে বলে, আমি ভাবছি তুমি কোনো সিংহর সাথে খেলা করছো। যাই হোক, তুমি তো আর আসল সিংহ না। এগুলো শুনে সিম্বা মনে মনে একটু কষ্ট পায়। এরপর সিম্বা বাকি সবাইকে পোকামাকড় খাবারের ব্যবস্থা করে দেয়। তারপর তারা সবাই মিলে হই হুল্লোড় করে পোকামাকড় খেতে থাকে। ওদিন রাতের বেলা সিম্বা তার বন্ধুদের সাথে শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে তারা দেখছিল। কিছুক্ষণ পর তার বাবার কথা মনে করে সে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। তখনই তার শরীর থেকে একগুচ্ছ চুল পড়ে যায়। সকালবেলা সেই চুলগুলো নদীর পানিতে ভাসতে ভাসতে যেতে থাকে। ঠিক তখন একটি পাখি এসে চুলগুলো তার বাসা বানানোর জন্য নিয়ে যায়। তবে চুলগুলো শুকিয়ে যাওয়ার পরে সেই পাখির বাসা থেকে একটা ডালের উপর এসে পড়ে। আর তখন গাছের নিচে থাকা জিরাফটি গাছের পাতার সাথে চুলগুলো খেয়ে ফেলে। স্বাভাবিকভাবে সেগুলো গোবরে পরিণত হয়। যাই হোক, একটি পোকা জিরাফের গোবর নিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে সেগুলো ভেঙে গেলে সেখান থেকে চুলগুলো বের হয়ে পড়ে। বাতাসে উড়ে সেগুলো অন্য একটি জায়গায় চলে যায়। এরপর একদল পিঁপড়ে নিজেদের ঘর বানানোর জন্য পাতার সেই চুলগুলো নিয়ে গাছের উপরে যায়। ঠিক তখনই ওই গাছের ওখানে রফিকি বসেছিল। সে চুলগুলো হাতে নিয়ে বুঝতে পারে এটা সিম্বার চুল। সিম্বা এখনো বেঁচে আছে। নতুন রাজ্যে সমস্ত প্রাণীরা হেসে খেলে তাদের জীবন পার করছিল, কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন একটা সিংহ এসে তাদের উপর আক্রমণ
করে বসে। পুম্বা এবং টিমন নিজের যান বাঁচাতে প্রাণপণ দৌড়াতে থাকে। এক পর্যায়ে সিংহটি পুম্বাকে প্রায় ধরেই ফেলছিল। ঠিক তখনই সেখানে সিম্বা চলে আসে। সিম্বা এসে ওই সিংহটির সাথে লড়াই শুরু করে দেয়। কিছুক্ষণ পরে সে বুঝতে পারে এই সিংহটি আসলে নালা। সে নালাকে চিনে ফেলে। নালা সিম্বাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা সে ভেবেছিল সিম্বা হয়তো মারা গিয়েছে। এরপর তারা দুজন অনেক খুনসুটি করে। নালা তখন সিম্বাকে বলে, তোমার অবশ্যই ঘরে ফিরে যাওয়া উচিত। স্কার হায়ানাদের সাথে হাত মিলিয়ে আমাদের পুরো রাজ্য দখল করে নিয়েছে। রাজা হিসেবে তোমাকে অবশ্যই সবার প্রয়োজন। সিম্বা তখন বলে, এখন থেকে এটাই আমার বাড়ি, তুমি আমার সাথে এখানেই থাকো, তুমি ফিরে যেও না, এখানে তোমার অনেক বেশি ভালো লাগবে। কিন্তু নালা বলে, দেখো সিম্বা, আমি এটা কখনোই করতে পারবো না। সিম্বা বলে, আচ্ছা পরে ভেবে দেখবো আমরা, তার আগে চলো এখানকার রাজ্যটি আমি তোমাকে ঘুরিয়ে দেখাই। এরপর সে পুরো রাজ্যটি ঘুরিয়ে দেখায়। নালা বলে, বাহ, আসলেই তো জায়গাটা অনেক বেশি সুন্দর, তবে তুমি এতদিন কেন বাড়িতে ফিরে যাওনি? তুমি ওখানকার রাজা ছিলে। সিম্বা তখন বলে, আমি কোনো রাজা নই, ওখানকার রাজা স্কার। নালা বলে, স্কারকে আমরা কোনোদিনও রাজা হিসেবে মেনে নিতে পারিনি। তাছাড়া আমাদের রাজ্যে এখন খুবই বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয়েছে। স্কার এবং হায়ানারা প্রায় সমস্ত প্রাণীদের শিকার করে ফেলেছে। তাছাড়া তোমার মায়ের সাথে দেখা করার জন্য হলেও তোমাকে সেখানে যাওয়া উচিত ছিল। সিম্বা তখন বলে, না, আমি কখনোই সেখানে যেতে পারি না, এখানে আমি ভালোই আছি, হাকুনা মাটাটা। নালা তখন বলে, এগুলো তুমি কি বলছো? সিম্বা বলে, এর অর্থ হচ্ছে যা হবার তাই হয়ে গেছে, এগুলো ভেবে শুধু শুধু কষ্ট পাওয়ার কি দরকার? নালা তখন বলে, তুমি আর আগের মতো নেই, আমি এসেছিলাম এখানে সাহায্যের জন্য, তবে আমার মনে হচ্ছে আমি ভুল কোথাও চলে এসেছি, ভালো থেকো সিম্বা। এই বলে নালা সেখান থেকে চলে যায়। সিম্বা তখন মন খারাপ করে বলতে থাকে, আমার কাউকে দরকার নেই, আমি একা একাই এখানে ভালো আছি। ঠিক তখনই রফিকি বলে, একা একা ভালো থাকা যায় না, বরং সবাইকে নিয়ে ভালো থাকতে হয়। সিম্বা তখন রফিকিকে বলে, আপনি আসলে কে? আমি কি আপনাকে চিনি? রফিকি বলে, তুমি আমাকে চিনবে না, তবে তুমি তোমার নিজেকেও কিন্তু চেনো না। যাই হোক, আমি তোমাকে এবং তোমার বাবা সবাইকেই চিনি। শুধু তাই নয়, তোমার বাবা এখনো বেঁচে আছে। বাবার কথা শুনে সিম্বা অনেক বেশি অবাক হয়ে যায়। রফিকি তখন বলে, তুমি কি তোমার বাবাকে দেখতে চাও? তাহলে আসো আমার সাথে। সে তখন সিম্বাকে একটি নদীর ধারে নিয়ে পানির মধ্যে তার প্রতিচ্ছবি দেখিয়ে বলে, তোমার ভিতরেই তোমার বাবা বেঁচে রয়েছে। এরপর সিম্বা আকাশের দিকে তাকিয়ে তার বাবার কথা চিন্তা করতে থাকে। তার বাবা যেন তাকে বলছে, যাও সিম্বা, তুমি তোমার রাজ্যে ফিরে যাও, রাজ্যের সমস্ত প্রাণীদেরকে তুমি রক্ষা করো। এরপর সে সেই আগের সিম্বাকে খুঁজে পায়। বিশাল জোরে গর্জন দিয়ে নিজের উপস্থিতি সবাইকে জানিয়ে দেয়। এরপর সে নিজের রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথের মধ্যেই নালার সাথে তার দেখা হয়ে যায়। তারপর তারা দুজন মিলে অনেক পথ পাড়ি দিয়ে পাহাড়ের সেই উঁচু জায়গাটিতে আসে। কিন্তু সে চারদিকে তাকিয়ে দেখে সমস্ত কিছু কেমন যেন মলিন হয়ে গেছে, যেখানে সেখানে পশু পাখির কঙ্কাল পড়ে রয়েছে। সে তখন আফসোস করে নালাকে বলে, বাবা বলেছিল এখান থেকে যতদূর পর্যন্ত সূর্যের আলো দেখা যায় সবটাই আমাদের রাজ্য, কিন্তু আমার জন্য আজ সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। তাছাড়া আমি একা হয়তো স্কারের সাথে লড়াই করে পেরে উঠব না। তখন নালা বলে, আমিও তোমার সাথে রয়েছি, আমরা দুজন মিলে আমাদের রাজ্যকে ওই শয়তানের হাত থেকে রক্ষা করব। ঠিক তখন পুম্বা এবং টিমন সেখানে চলে আসে। সিম্বা তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কেন এখানে এসেছো? তখন তারা বলে, বন্ধুর প্রয়োজনে সবসময় অন্য বন্ধুরাও পাশে থাকে, কিন্তু ওদিকে স্কার সিম্বার মাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। সে বলে, আমি বুঝতে পারছি না তুমি কেন এখনো আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ না। আমি মুফাসার চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং ভালো রাজা, কিন্তু রানী বলে তুমি রাজা মুফাসার পায়ের ধুলির সমানও না। একথা শুনে স্কার রানীর সাথে লড়াই শুরু করে দেয়। ঠিক তখনই নিজের মাকে বাঁচানোর জন্য সিম্বা সেখানে চলে আসে। সিম্বার মা তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সিম্বা তখন তার মাকে বলে, মা তুমি চিন্তা করো না, আমি চলে এসেছি। নালা বলে, স্কার তোমার রাজত্বের দিন শেষ হয়ে গেছে, এখন থেকে আমরা তোমাকে আমাদের রাজা মনে করি না। সে সময় বাকি সিংহগুলো হুঙ্কার দিয়ে নালার সাথে একমত হয়। স্কার তখন বলে, যাই হোক সিম্বা, তোমাকে জীবিত দেখে ভালো লাগছে, তবে তুমি কি সবাইকে জানিয়েছো তোমার বাবার মৃত্যুর জন্য তুমি আসলে দায়ী ছিলে? সিম্বা তখন চুপ করে দাঁড়িয়ে থাকে। চাপা গলায় সে বলে, হ্যাঁ এটা সত্য, আমার বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। কিন্তু তার মা একথা একদম বিশ্বাস করতে চায় না। ঠিক তখন স্কার চিৎকার করে বলে, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? সিম্বাই মুফাসার মৃত্যুর জন্য দায়ী। একজন খুনি কিভাবে আমাদের রাজা হতে পারে? এসব বলতে বলতে স্কার সিম্বাকে সেই উঁচু পাথরের কিনারায় নিয়ে আসে। সিম্বা পা পিছলে পড়ে গিয়েও ওখানে ঝুলে থাকে। তবে হঠাৎ করেই বিদ্যুৎ চমকালে একটি গাছের মধ্যে আগুন ধরে যায়। আস্তে আস্তে করে সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্কার তখন সিম্বাকে বলে, এই দৃশ্যটা অনেক পরিচিত লাগছে তাই না? তোর বাবাও এভাবেই পাহাড়ের উপর ঝুলেছিল, আমি তাকে হত্যা করেছি, আর আজকে তোকেও তোর বাবার কাছে পাঠিয়ে দেব। এই কথা শুনে সিম্বা অনেক রেগে যায়। এতদিন সে নিজেকে তার বাবার মৃত্যুর জন্য দায়ী করত, কিন্তু এখন সে সবকিছু বুঝতে পারে। সে তখন স্কারের উপর ঝাঁপিয়ে পড়ে। স্কার তখন বলে, দেখো সবাই, সিম্বা রাজা মুফাসাকে মেরেছে, এখন সে আমাকেও মারতে চায়। রানী তখন বলে, স্কার তুমি তো বলেছিলে
বলেছিলে মুফাসা মারা যাওয়ার পর নাকি তুমি ওখানে পৌঁছেছিলে, তাহলে তুমি মুফাসার মৃত্যু কিভাবে দেখলে? এটা শুনে সবাই বুঝে যায় স্কার আসলে মিথ্যা কথা বলছে, সেই মুফাসাকে হত্যা করেছিল। এরপর হায়ানা এবং সিংহের মাঝে তুমুল লড়াই শুরু হয়ে যায়। স্কার এবং সিম্বাও লড়াই করতে থাকে। ওদিকে টিমন এবং পুম্বাও হায়ানাদের সাথে লড়াই করতে শুরু করে। স্কার বুঝতে পারে তারা সবাই হেরে যাচ্ছে, তাই সে সেখান থেকে পালাতে থাকে। সিম্বাও তার পিছু পিছু যায়। উঁচু একটি জায়গায় গিয়ে স্কার সিম্বাকে বলে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। সিম্বা তখন স্কারকে বলে, আমি তোমার মতো খারাপ নই, যাও তোমাকে মাফ করে দিলাম, তবে তুমি আমাদের রাজ্য থেকে পালিয়ে যাবে আর কখনো এখানে ফেরত আসবে না। কিন্তু স্কার তখনই সিম্বার উপর আক্রমণ করে বসে। দুজনেই তখন প্রাণপণ লড়াই করতে থাকে। স্কার সিম্বার সাথে লড়াই করে পারে না। এক পর্যায়ে সে উঁচু জায়গাটি থেকে একদম নিচে পড়ে যায়। এরপর সেখানে হায়ানার দলগুলো চলে আসে। হায়ানাগুলো স্কারকে বলে, তুমি এতদিন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। স্কার বলে, বন্ধুরা তোমরা চিন্তা করো না, আমরা আবার আমাদের সেনাবাহিনী তৈরি করব। কিন্তু হায়ানারা তখন স্কারকে টেনে হিস্টে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। এরপর সেখানে অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। রফিকি তখন সিম্বাকে তাদের নতুন রাজা হিসেবে ঘোষণা করে। এভাবেই অনেক বছর কেটে যায়। সবাই আগের মতো সেখানে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এখন সিম্বা এবং নালারও একটি সন্তান হয়েছে। রফিকি সমস্ত প্রাণীদের সাথে তার সন্তানকে পরিচয় করিয়ে দেয়। যাই হোক, এই মুভিটি আসলে আমার অনেক বেশি পছন্দের ছিল। আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।